আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের ক্লাস 35 দ্যাট মিন্স 35তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং সেই স্ট্রাকচারগুলো ইউজ করে কিভাবে খুব সহজেই সেন্টেন্স তৈরি করা যায় এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করেছি। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা একটা নির্দিষ্ট স্ট্রাকচারের সাথে পরিচিত হব। তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা যে স্ট্রাকচারটির সাথে পরিচিত হব সেটি হচ্ছে নো আদার। ঠিক আছে, প্রথমে লিখবো নো আদার প্লাস তারপর এনি নাউন, মানে যে কোনো নাউন বা নাম যেটা বোঝায় আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে কি এখানে দুটো ডট দেখতে পাচ্ছি, তার মানে কি এই নাউনের পরে এখানে কিছু বসতে পারে বা কিছু ওয়ার্ড বসতে পারে, আবার নাও বসতে পারে। তারপর মানে ইজ আর ওয়াজ, ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখবো। সো বন্ধুরা, ইজ এবং ওয়াজের ব্যবহার নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই কিন্তু এই কোর্সের 1, 2, 3, ঠিক আছে, 3 নাম্বার ক্লাস, মানে এই 3টা ক্লাস দেখলে তোমরা অ্যামিজ আর ওয়াজারের ব্যবহার নিয়ে কোনো কনফিউশন থাকবে না তোমাদের। তারপর আমরা কি লিখবো অ্যাজ, তারপর হচ্ছে অ্যাডজেটিভ। ঠিক আছে, অ্যাডজেটিভ বলতে যে ওয়ার্ডগুলো দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় এই টাইপের ওয়ার্ডগুলো আমরা এখানে লিখবো। তারপর আবার অ্যাজ, তারপর সবার শেষে লিখবো সাবজেক্ট। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কখন, ঠিক আছে, কখন এই স্ট্রাকচারটি ইউজ করবো, অর্থাৎ এই স্ট্রাকচার ইউজ করে আমরা কখন বাংলা সেন্টেন্স তৈরি করবো সেটা আমরা কিভাবে বুঝবো সেটা দেখে নেই। সো দেখো যে বাংলা বাক্যে মতো, ঠিক আছে, এই ওয়ার্ডটা থাকবে। ঠিক আছে, মতো থাকবে, তারপরে এখানে কিছু ওয়ার্ড থাকবে বা কিছু শব্দ থাকবে এখানে। তারপর আর অথবা অন্য, এই দুইটার মধ্যে যে কোনো একটা ওয়ার্ড থাকবে। প্রথমে থাকবে মতো, তারপর এখানে কিছু ওয়ার্ড বা শব্দ থাকবে। তারপর এই দুইটা ওয়ার্ডের মধ্যে বা এই দুটো শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ থাকবে, হয় আর থাকবে না হয় অন্য থাকবে। তারপর আবার কি থাকবে, এখানে পণ্য থাকবে। ঠিক আছে, পণ, ঠিক আছে, কোন বা কোনো। তারপর হচ্ছে কি এখানে আবার ডটটা, তার মানে কি এখানে আরও কিছু ওয়ার্ড থাকবে। তারপর আবার এখানে কি যে নেই বা ছিল না। ঠিক আছে, এই দুটার মধ্যে যে কোনো একটা ওয়ার্ড থাকবে। তাহলে এটা থাকবে এই দুটার মধ্যে যে কোনো একটা, তারপর আবার এটা থাকবে এই দুটার মধ্যে যে কোনো একটা। ঠিক আছে, তো এই ওয়ার্ডগুলো বা এই শব্দগুলো যদি কোনো বাংলা বাক্যে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওই বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেট করার সময় এই স্ট্রাকচারটি ইউজ করতে পারবো। তো বন্ধুরা, আমরা যদি এক্সাম্পল সহ দেখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাব। চলো তাহলে আমরা একটু এক্সাম্পল সহ দেখে নিই। সো বন্ধু দেখো, যেখানে স্ট্রাকচারটি লেখা আছে উপরে, আমরা নিচে সরাসরি এক্সাম্পলে চলে যাই। ফার্স্ট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি এখানে, যে সোহানের মতো ভালো আর কোনো ছেলে নেই। সোহানের মতো ভালো আর কোনো ছেলে নেই। দেখো এখানে এই যে মতো আছে, তারপর কি দেখো এই যে আর কোনো, তারপর নেই। ঠিক আছে বন্ধুরা, তাই এই ধরনের যদি এই ওয়ার্ডগুলো যদি এভাবে থাকে, তারপর দেখো এখানে মতো আর কোনো, এই যে এখানে ছিল না। ঠিক আছে, এখানে ছিল না। তারপর যে মতো অন্য কোনো, ঠিক আছে, এই যে অন্য আছে এখানে, অন্য কোনো। তারপর দেখো নেই আছে এখানে। তারপর দেখো যে মতো আর কোনো, তারপর এই যে ছিল না। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো ঠিক আছে যদি থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স লিখবো। সো বন্ধুরা, আরেকটা বিষয় দেখো এখানে, যে এখানে যে নেই, ঠিক আছে, যদি বাংলা বাক্যে নেই থাকে সেক্ষেত্রে আমরা লিখবো ইজ। ঠিক আছে, বাংলা বাক্যে নেই থাকলে আমরা এই সেন্টেন্সে কি ইজ এবং ওয়াজের মধ্যে কি লিখবো, ইজ লিখবো। আর যদি ছিল না থাকে, যেমন এখানে ছিল না, এখানে ছিল না, তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কি করবো, ওয়াজ। ঠিক আছে, মানে বর্তমানে কোনো কিছু যদি কোনো বিষয় বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো ইজ। আর অতীতের কোনো বিষয় বোঝালে তখন আমরা কি করবো, ওয়াজ লিখবো। ঠিক আছে, অর্থাৎ নেই থাকলে, যেমন এখানে নেই আছে, এখানে নেই আছে, তাহলে কি হবে, এই দুইটা সেন্টেন্সে আমরা ইজ ব্যবহার করব। তারপর এখানে ছিল, এখানে ছিল, ঠিক আছে, বা ছিল না, সেক্ষেত্রে আমরা কি ওয়াজ লিখবো। সো আশা করি বুঝতে পারছো। সো বন্ধুরা দেখো, তাহলে প্রথমে লিখবো নো আদার। এই দেখো নো আদার লেখা হয়েছে। তারপরে কি হচ্ছে, নাউন। তো নাউন হচ্ছে কি, এই যে ছেলে। ঠিক আছে, তাহলে ছেলে মানে বয়। ঠিক আছে, দেখো নো আদার বয়। তারপর কি আছে, ইজ ওয়াজের মধ্যে কি লেখা আছে, ইজ, কারণ এখানে কি আছে, নেই আছে। নো আদার বয় ইজ। তারপর হচ্ছে যে অ্যাজ, এই যে অ্যাজ। তারপর অ্যাডজেটিভ, মানে দোষ, গুণ, অবস্থার সংজ্ঞা দিয়ে গুড, মানে ভালো। ঠিক আছে, তারপর আবার অ্যাজ, তারপর সবার শেষে হচ্ছে কি সাবজেক্ট, মানে এই যে সোহান আছে সাবজেক্ট। ঠিক আছে বন্ধুরা, সো তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো, দেখো যে এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটি কিন্তু এই স্ট্রাকচারের বাইরে যায়নি, এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু লেখা হয়েছে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবা। ঠিক একইভাবে দেখো, রকির মতো বুদ্ধিমান আর কোনো ছেলেই ছিল না। রকির মতো বুদ্ধিমান আর কোনো ছেলেই ছিল না। সো বন্ধুরা, এই সেন্টেন্সটির ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করব। শুধু এখানে কি করবো, ওয়াজ লিখবো। একটু আগে কি লিখলাম, ইজ লিখছি, এবার লিখবো কি ওয়াজ, কারণ এখানে কি ছিল না আছে। ঠিক আছে, তা নো আদার বয় ওয়াজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রকি। ঠিক আছে, তারপর দেখো কক্সবাজারের মতো সুন্দর অন্য কোনো জায়গা নেই। ঠিক আছে, কক্সবাজারের মতো সুন্দর অন্য কোনো জায়গা নেই। তাহলে নো আদার প্লেস। ঠিক আছে, নো আদার, তারপর আছে নাউন। নাউন হচ্ছে কি, প্লেস মানে জায়গা। ঠিক আছে, এটা নাউন। তারপর আছে ভার্ব, হচ্ছে কি যে ইজ, ওয়াজের মধ্যে ইজ লিখছি কারণ এখানে নেই আছে। তারপর অ্যাজ, অ্যাডজেটিভ অ্যাজ। ঠিক আছে, যে অ্যাজ, অ্যাডজেটিভ হচ্ছে বিউটিফুল, অ্যাজ।
তার সবার শেষে হচ্ছে সাবজেক্ট হচ্ছে কক্সবাজার। ঠিক আছে? তো সাবজেক্টটা কিন্তু প্রতি সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটা কিন্তু সবার শেষে আছে কক্সবাজার। ঠিক আছে বন্ধুরা? আমাদের গ্রামে তার মতো কর্মঠ আর কোনো ব্যক্তি ছিল না। আমাদের গ্রামে তার মতো কর্মঠ আর কোনো ব্যক্তি ছিল না। দেখো এখানে ছিল না, তাহলে এখানে আমরা কি লিখবো? ওয়াজ লিখবো। বাকি সব ঠিক থাকবে। দেখো নো আদার পারসন। সো বন্ধুরা দেখো যে প্রথমে নো আদার লিখলাম। তারপর এনি নাউন। নাউন হচ্ছে কি পারসন মানে যে ব্যক্তি, নাউন। তারপর দেখো এখানে এই যে ইন আওয়ার ভিলেজ, ঠিক আছে? ইন আওয়ার ভিলেজ দেখো এখানে একটু ডট দেওয়া ছিল যে জায়গায়, ঠিক আছে? ভার্বের পূর্বে একটা ডট দেওয়া ছিল। সেটা হচ্ছে কি যে আমাদের গ্রামে মানে ইন আওয়ার ভিলেজ, তারপরে ভার্ব ইউজ করা হয়েছে ওয়াজ, তারপর অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ ই। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমাদের গ্রামে তার মতো কর্মঠ আর কোনো ব্যক্তি ছিল না। ইংলিশ হচ্ছে কি নো আদার পারসন ইন আওয়ার ভিলেজ ওয়াজ অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ ই। সো আশা করি বুঝতে পারছো। সো বন্ধুরা তারপরেও তোমরা বাসায় একটু মনোযোগ সহকারে এগুলো এই সেন্টেন্সগুলো তৈরি করবা। ঠিক আছে? সেন্টেন্সগুলো তৈরি করে সেই অনুযায়ী সেগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে? বেশি, বেশি করে প্র্যাকটিস করবা। আর প্র্যাকটিস করতে গিয়ে কোনো প্রবলেম যদি ফেস করো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমি যতটুকু পারি ওখানে হেল্প করার চেষ্টা করব। সো বন্ধুরা আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস চিন্তা করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।